কমরেড সভাপতি, কমরেডস এবং বন্ধুরা, আমাদের মুকুন্দপুরের এই আশপাশে যে মানুষরা আছেন, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেশি বলার কোনো কারণ নেই। কমরেড সেলিম বলেছেন, কমরেড বিকাশ দা বলেছেন, পরে ফোন করবি। কমরেড সেলিম বলেছেন, কমরেড বিকাশ দা বলেছেন, আপনারা কেউ কম জানেন না। নিজেদের অভিজ্ঞতার বিচারই আপনারা চলবেন অথবা চলতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। আমি বলার পরে এখানে এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা সবারই। শুভপ্রসাদ নন্দী মজুমদার খুবই পরিচিত না, সাংস্কৃতিক কর্মী, সঙ্গীত শিল্পী। সে এখানে সঙ্গীত পরিবেশন করবেন। আমি আশা করব যে আমাদের মানুষেরা সেই পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। আমার বেশি বলার দরকার নেই, এই কারণে যে অভিজ্ঞতার চাইতে বড় বন্ধু মানুষের আর কে হতে পারে। অভিজ্ঞতার বিচারে মানুষ চলেন এবং চলবেন, এটা স্পষ্ট। যে মানুষ তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় বছরের পর বছর ধরে পশ্চিমবাংলায় স্বাধীনতার পর বিভিন্ন রকমের সরকার দেখেছেন, অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা মনে করেছেন বামপন্থার কোনো বিকল্প নেই। 34 বছরের বামফ্রন্ট মানুষই তাকে স্থাপিত করেছে। আমাদের চারপাশ কি ছিল আমরা সবাই জানি। 34 বছরের বামফ্রন্ট মানুষকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, ভরসা দিয়েছে, একটা সাংস্কৃতিক মনন মানুষের মধ্যে গড়ে তুলেছে। কিন্তু তা সত্ত্বেও কোনো সময় মানুষ মনে করেছেন আরেকটা বদল দরকার। মানুষ করেছেন, সেই মানুষের অভিজ্ঞতা কি কম? গত 10 বছরে তারা কি হারে হারে টের পাচ্ছেন না যে পশ্চিমবাংলাটা অনেক অসুবিধার মধ্যেও নিজেকে গড়ে তুলছিল। ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে পশ্চিমবাংলার দিকে। 21 শতকের গোড়ায় 2004, 5, 6, 7 যাই হোক না কেন, কৃষির ভিত্তির ওপরে নির্ভর করে পশ্চিমবাংলাকে গড়তে হবে, এগোতে হবে। ভবিষ্যৎ শিল্প, এই মনোভাব থেকে পশ্চিমবাংলায় বামপন্থীরা চলছে। মানুষ দেখেছেন, আবার সেই মানুষ দেখেছেন যে সেই সমস্ত ভিত্তিগুলো গত 10টা বছরে কিভাবে একে একে ধসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কাজের সুযোগ নেই, কলকারখানা সর্বনাশ হয়ে গেছে। শিল্প, কারখানা, মানুষ, অগ্রগতি, কর্মসংস্থান, নিয়োগ, পরিবার পরিজন ছেলে মানুষ এখন ভিন রাজ্যে। লোকে দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে একটা চূড়ান্ত অসহায়তার মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। শুধু কোভিড না, তার আগেই মানুষ বুঝেছেন। কোভিড সংক্রমণের সময় মানুষ আরো একবার দেখলেন, যখন মানুষ সত্যি বিপদে, যে কথাটা কমরেড বিকাশ দা বলছিলেন, যখন মানুষ সত্যি বিপদে, তখন মানুষ দেখলেন যে কে তার পাশে দাঁড়াচ্ছে। শক্তি কম, সমর্থন ওদের বিবেচনায়, সরকারি বিবেচনায় 7 ভাগ, কিন্তু 7 হোক আর 5 হোক আর 3 হোক আর 2 হোক, যখন লকডাউন শুরু হলো, মানুষ যখন বিপন্ন, তখন যাদবপুরের রেলওয়ে সাইডিংয়ে প্রথম যে যুবকেরা কাঁধে একটা ব্যাগ নিয়ে বিভিন্নভাবে পাড়ায় বন্ধুদের কাছ থেকে পয়সা জোগাড় করে বিপন্ন মানুষের কাছে চাল এবং আলু পৌঁছে দেবার ব্যবস্থা করলেন, তারা লাল ঝান্ডাওয়ালা, তারা বামপন্থী। গোটা রাজ্যের মানুষ দেখেছেন যাদবপুরের রেলওয়ে সাইডিং দিয়ে সে কাজে শুরু হলো 25 মার্চ সকালে। তারপর চলতে চলতে এগিয়েছে মানুষ। কার ওষুধ নেই, কার খাবার নেই, কার বাড়িতে সহায় সম্বল সম্পন্ন মানুষ নেই, কি সাহায্য করতে হবে? দিল্লির সরকারে ওরা, রাজ্যের সরকারে এরা, মানুষ দেখছেন
মানুষের দুয়ারে বামপন্থীরা, নিজের অভিজ্ঞতাতেই মানুষ সেটা দেখেছেন। এখন তাকে কপি করে কেউ কেউ বলছেন দুয়ারে সরকার। বোকা বোকা কথা। দুয়ারে সরকারটাকে তো ভেঙে দিলে বাবা। দুয়ারে সরকারের জন্যই তো পঞ্চায়েত, দুয়ারে সরকারের জন্যই তো পৌরসভা, দুয়ারে সরকার বলেই শহর এলাকার ওয়ার্ড কমিটি, গ্রাম এলাকার গ্রাম সংসদ। মানুষের কাছে পৌঁছতে হবে, এটা ভেঙে দিয়েছে। দখলদারির পঞ্চায়েত, জবরদস্তির পঞ্চায়েত, ভোট না হওয়া পৌরসভা। শুধু কলকাতা কর্পোরেশন কোভিডের জন্য নির্বাচন হয়নি এটা নয়, 2 বছর ধরে নির্বাচন হচ্ছে না পৌরসভা। 2 বছর কোভিড যখন আসেনি। নির্বাচিত মানুষকে অথবা নির্বাচনের প্রক্রিয়াকে ভরসা করতে পারছে না যারা, তারা পশ্চিমবাংলায় গত কয়েকটা বছর ধরে দাপট দেখিয়ে চলেছে, চোখ রাঙিয়ে চলেছে, দখলদারি করে চলেছে, জবরদস্তি করে চলেছে। আর মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে বামপন্থীরা। কোথাও যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন, কোথাও গড়ফাক শ্রমজীবী ক্যান্টিন, কোথাও যাদবপুরের রান্নাঘর, কোথাও গড়ফা থেকে তৈরি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া বিপন্ন মানুষ। অপেক্ষায় থাকেন সেই বিপন্ন মানুষেরা, পাশে দাঁড়াবে কে? লাল ঝান্ডা। সেই মনোভাব থেকে মানুষ বিকল্পটা দেখতে পাচ্ছেন, ব্যবস্থাও করছেন বটে। আমরা যা যা বলছিলাম তার সবই তো এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। আপনি অনেক দূরে দাঁড়িয়ে আছেন, ভাবছেন বামপন্থী। আমি আপনাকে বলছি, দেখবেন যখন বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তখন সংবাদ মাধ্যমে কত খারাপ বামপন্থীরা এটা প্রমাণ করার জন্য যারা লেগে পড়েছিলেন এবং সেই লেগে পড়ার অংশ হিসেবে সিঙ্গুরটাকে বরবাদ করেছেন, সেই লেগে পড়ার অংশ হিসেবে কেমিক্যাল হাব সর্বনাশ করে দিয়েছেন, তাদের সুপ্রিমো গত কদিন ধরে বলছেন কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ। কেন বলতে হচ্ছে? আমরা যা বলছিলাম সেটা ঠিক, কিন্তু সেই ঠিকটাকে উল্টে দাও, মিডিয়া সহ সবার সাহায্য নাও। আর এখন তো মিডিয়া মানে মিডিয়া না, মিডিয়া মানে তো পেড নিউজ। মোদিজি টাকা ঢালবে, অতএব কোটি কোটি টাকা মোদিজির হয়ে প্রচার করতে হবে। দিদি ভাই টাকা ঢালবে, অতএব কোটি কোটি টাকা দিদি ভাইয়ের হয়ে প্রচার করতে হবে। ফলে পশ্চিমবাংলায় আপনি খবরের কাগজ অথবা টেলিভিশন তন্ন তন্ন করে খুঁজলেও ভারতবর্ষে একটা ভয়ঙ্কর স্বাধীনতার পরে প্রথম কৃষকেরা রাস্তায় বিক্ষোভে 1 মাসের বেশি সময় থেকেই কার্যত দিল্লি প্রায় অবরুদ্ধ, এ খবর আপনি প্রায় পাবেন না। বরং তার তুলনায় লাইভ যিনি বিজেপির ঝান্ডা ধরেছেন তার, অথবা যিনি তৃণমূলের ঝান্ডা ধরেছেন তার, যিনি তৃণমূলের ঝান্ডা ধরে ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেছেন তার, অথবা যিনি বিজেপির ঝান্ডা ধরছিলেন কিন্তু সাম্প্রতিক কারণে পারিবারিক বিরোধ হোক যাই হোক একটু আবার তৃণমূলের ঝান্ডা ধরেছেন। লাইভ টেলিভিশন চ্যানেল তার জন্য, মানুষের জন্য না, মানুষের লড়াইকে অথবা মানুষের প্রশ্নকে, অগ্রগতিকে সামনে রেখে চলতে ওরা ভরসা পায় না। আমি কথা বাড়াতে চাইছি না। যা যা আপনি ভেবেছিলেন, যা যা আপনার মনের মধ্যে প্রশ্ন, যা যা আমরা বলছিলাম, কি দাঁড়াচ্ছে আজকে? এটা তো সত্য যে গত 10টা বছরে পশ্চিমবাংলার যুব সমাজ ভয়ঙ্কর বিপদের মধ্যে। ভয়ঙ্কর। গতকাল, গত পরশু কলেজ সার্ভিস কমিশন একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে প্যানেলড হয়ে রয়েছেন, ইমপ্যানেলড সেই মাস্টারমশাইরা বলছেন আমরা কি অপরাধ করলাম? ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হয়নি, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, আমরা স্লেট নেট পাশ করে বসে আছি। হঠাৎ ভোট বলে কি নতুন করে একটা অ্যাপ্লিকেশন? আমরা আপত্তি করছি না, কেনই বা করতে হবে? যে দরখাস্ত গ্রহণ করা উচিত ছিল আজ থেকে আরো 3 বছর আগে, যে দরখাস্তের ভিত্তিতে প্রতি বছর নিয়োগ হবার কথা ছিল, সেই নিয়োগগুলো পশ্চিমবাংলায় বন্ধ হয়ে রয়েছে। আজ যেন দেরি না হয়, কিন্তু ঠিক ভোটের মুখে মনে পড়লো কেন?
একের পর এক আমায় কালকে ফোন করছে, একাধিক, গত দু তিন দিন ধরে ফোন করে যাচ্ছে, বলছে যে বিকাশবাবুকে একটু বলুন না যদি একটা কন্ডেম করানো যায়, কি কন্টেম্পট অফ কোর্ট যদি করানো যায় তাহলে আমাদের চাকরি হতে পারে। আমি বললাম মানে, কোর্ট অর্ডার দিয়েছে, সরকার সেই অর্ডার কার্যকরী করেনি, সরকার সেই অর্ডার কার্যকরী না করে অন্যায় করেছে, এই কেস করালে তবে সরকারের টনক নড়বে, তবে যুবকের কর্মসংস্থান হবে। এ কি রকমের কথা? নীতি নেই, নিয়ম নেই, প্রত্যেকটি ক্ষেত্রে টেট পরীক্ষার কার্যত বন্দোবস্ত নেই। আপনি বলবেন 2014 সালে যারা পাশ করেছিল তাদের নাকি আবার অ্যাপয়েন্টমেন্ট দেবে বলছে 16,000, পরে মিলিয়ে নেবেন। 2014 সালের পরিপ্রেক্ষিতে নাকি 16,000 অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, অথচ ইতিমধ্যে 2017 সালে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। স্বচ্ছতা কোথায়? কাকে নেবেন, কিভাবে নেবেন, কজনকে নেবেন, তার চেয়ে অনেক বড় কথা স্বচ্ছতা কোথায়? বন্দোবস্ত কিছু? লেখাপড়া জানা ছেলে মেয়েরা হতাশায় ভুগছে, অসহায়তায় ভুগছে। টেট প্রত্যেক বছরের পরীক্ষা এবং নিয়োগ হচ্ছে না, স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছরের পরীক্ষা এবং নিয়োগ হচ্ছে না, পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পরীক্ষা গত 10 বছরে পশ্চিমবাংলায় হয়নি, কনস্টেবলের নিয়োগ বছরের পর বছর ধরে না করে সিভিক পুলিশ ভাগ করেছে যাতে মাইনে দিতে না হয়, সামান্য ভাতা, এইরকম সব। পশ্চিমবাংলায় সরকারি এবং আধা সরকারি সব মিলিয়ে সংস্থাগুলোতে শূন্য পদের সংখ্যা 5.5 লক্ষ। তথ্য চেয়ে পাওয়া যায় না, খুঁজে খুঁজে জোগাড় করে যা বুঝেছি 5.5 লক্ষ। তাহলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা মুকুন্দপুরেই হোক আর অজয়নগরেই হোক, সন্তোষপুরেই হোক আর বাঘাযতীনেই হোক, বাবা মার একটা ছেলে অথবা একটা মেয়ে লেখাপড়া করছে, পড়াশোনা করছে। আজ সকালে গেছিল, আজ না কাল সকালে গেছিল, ছেলেটি বলল আমাকে, আমি তাজ্জব, দিল্লি ইউনিভার্সিটির ছেলে, এন্টায়ার রেকর্ডটা দারুণ বল। বলছি আমি এই যে পাশ করেছি দিল্লি ইউনিভার্সিটি থেকে অ্যানথ্রোপোলজি, পিএইচডি, এই দেখুন আমার কাজ, আমি দেখে তাজ্জব। গত 7 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরির সুযোগ নেই। কি করো ভাই? যারা পিএইচডি করে তাদেরকে পরামর্শ দিয়ে একটু সাহায্য করে তার থেকে 2 পয়সা যা ইনকাম হয় তাই দিয়ে কোন রকমের কায়ক ক্লেশে বেঁচে আছে। এরকম আমাদের চারপাশে ভরে গেছে। আমি এখন বলছিলাম যে আসলে চাকরিতে নিয়োগ নেই, যা হচ্ছে সবই দুর্নীতি, তারও কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যখন বলছিলাম অনেকে হয়তো ভাবছিলেন যে ওরা বামপন্থী, ওরা হয়তো ইচ্ছা করে এই কথাগুলো বলছে, ওরা ভালো দেখতেই চায় না আমাদের, আমরা রাজ্যের সরকারে আছি সেই কারণে হয়তো বলছে। আজ কি দাঁড়াচ্ছে? আমরা এখন বলছিলাম যে পঞ্চায়েতের ভোট হয়নি, জবরদস্তি হয়েছে, দখলদারি হয়েছে, তৃণমূল এবং পুলিশ সঙ্গে থেকে জোর করে কার্যত ভোটের নামে দখলদারি করেছে। ডায়মন্ড হারবার শুধু না, যেমন ত্রিপুরায় তেমন পশ্চিমবাংলায়, ওখানে বিজেপি এখানে তৃণমূল। আমরা বলছিলাম, অনেকে ভাবছিলেন যে ঠিক কথা বলছে, আবার কেউ হয়তো ভাবছিলেন বলছে কি ওরা তো বামপন্থী, হয়তো ওরা ইচ্ছা করে বলছে। আমি বলছি প্রত্যেকটি কথা। আমি এখন বলছিলাম যে কার্যত তৃণমূল পশ্চিমবাংলা একটা এমন ভাবে চলছে যেন করে খাওয়া পার্টি, লুট, তোলাবাজি। আমি এখন বলছিলাম যে সারদা নারদা অথবা ইত্যাদি ইত্যাদি ঘুষ ভর্তি। অনেকে বিশ্বাস করছিলেন না। আমি আজকে আপনাদের বলবো, নিজেরা, রাজনীতির দলের প্রশ্ন এটা নয়, মানুষ সবকিছুর পর শেষ বিবেচনায় আমরা প্রত্যেকে মানুষ, ইন্ডিভিজুয়াল। এই সামগ্রিক সামাজিক মনোভাবের বাইরে আমি বড় হতে পারি না, কিন্তু আমার একটা নিজের বোঝ আছে, বোঝাপড়া আছে, ধারণা আছে। আপনি ইন্ডিভিজুয়ালি কি দেখছেন? দলে পড়ে হয়তো আপনি সব কথা বলছেন না, কিন্তু বাড়িতে গিয়ে ছেলে মেয়ের সঙ্গে যখন খাবার টেবিলে বসছেন, তখন ছেলে মেয়ে যখন প্রশ্ন করছে, তখন তো আপনার মনের মধ্যেও একটা হতাশা কাজ করছে। সত্যি তো, কি করবে ছেলে মেয়েটা আমাদের? সত্যি তো লুট লুট আর লুট চলছে,
গুটি কতক মানুষ সব লুট করে নিয়ে চলে যাচ্ছে। সত্যিই তো, কি হচ্ছে এসব? আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন গতকাল না গত পরশুদিন, কবে একটা নামও জানতাম না, বললো একটা সিবিআই রেড করেছে একটা না দুটো না তিনটে বাড়িতে বিনয় মিশ্র বলে একজনের, তিনি তৃণমূলের বড় নেতা। সে কি বিনয় মিশ্র বলে একজনের নাম মাঝে মধ্যে দেখতাম যিনি ব্যবসায়ী, আর বিনয় মিশ্র বলে একজন মাঝে মধ্যে দেখতাম যিনি তোলাবাজিতে অভিযুক্ত। তিনি তো তোলাবাজ, তিনি তো ব্যবসায়ী। বলে না না, তিনি তৃণমূলের বড় নেতা, ভাইপোর রাইট হ্যান্ড। আচ্ছা, তৃণমূলের বড় নেতা যে কেউ হতে পারেন, কিন্তু তোলাবাজিতে অভিযুক্ত বড় ব্যবসায়ী ছিলেন, পারলেই তলায় কোনো একটা জায়গায় লোহালক করে ব্যবসা করতে করতে যদি শয়ে শয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে যায়, আর তিনি যদি তৃণমূলের নেতা হন, তাহলে তৃণমূলের কর্মী সমর্থকরা মনে মনে ক্ষুণ্ণ হবে না? তার বাড়িতে যদি রেইড করে, সেটা কি রাজনীতি হয়ে গেল? ঠিক সময়টা কেন এখন? ওটা তো দিল্লি রাজনীতি করছেই। কিন্তু যদি এমনটা হতো যে অপরাধীকে সত্যি সত্যি ধরতে হবে, আমরা তো কেউ আপত্তি করতে পারি না। আমরা এখন বলছিলাম, অনেকে হয়তো সম্মত হচ্ছিলেন না, আমি শুধু এইভাবে বলবো, ধরুন শুভেন্দু অধিকারী তৃণমূল, খুব নাম ধরে বলার ইচ্ছে আমার ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারী এখন ডায়াসে উঠেই বলছেন পুলিশকে সঙ্গে রেখে আমরা জবরদস্তি সব দখল করেছি, ভোট করতে দিনি, লুট করেছি, আমি তার সবচাইতে বড় প্রমাণ। যা আমরা বলছিলাম সেই কথাটা আজকে শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে। কেন? দলের মধ্যে ঝগড়া হচ্ছে বলে বলছেন। তাহলে ঝগড়া না হলেও কথাটা তো সত্য, ঝগড়া হলো বলে প্রকাশিত হলো, ঝগড়াটা না হলে হয়তো উনি বলতেন না, হয়তো আপনি বলছেন, হয়তো আমি বলছি, হয়তো দোকানে বসে বলছেন, হয়তো বাড়িতে গিয়ে গোপনে গোপনে বলছেন। কি বলছেন? বলছেন বলিহারি, বোধবুদ্ধিও সেরকম বলিহারি। এই ঠিক যেমন মাননীয়, ঠিক তেমনই শুভেন্দু। ওই যে খুব অন্যায়, টেটে দারুণ দুর্নীতি হয়েছে, অতএব আমি এখন বিজেপি। স্কুল সার্ভিস কমিশন সব দুর্নীতিতে ভরে গেছে, এত ভরে গেছে যে একেবারে তৃণমূল দলটা আগা পাঁচতলা পচে গেছে, অতএব আমি বিজেপি। যখন বলছেন, তখন ওনার চাইতে ডান দিকে 4 নম্বর আসনে যিনি বসে আছেন, তার নাম বিশ্বজিৎ কুন্ডু, তিনি কালনার এমএলএ। তার একটা বাড়িতে 13 জন টেটের নামে দুর্নীতি করে চাকরি পেয়েছে, এটা হয়তো ওনার খেয়ালের মধ্যে নেই, একই ডায়াসে বসে আছেন। ঠিক এইরকমটাই হয়েছিল। মাননীয় বলছেন যারা দলত্যাগ করে আসে তারা বিশ্বাসঘাতক, তারা বেঈমান, তাদের আমরা সহ্য করতে পারি না। মাননীয় যখন বলছেন, তখন তার বাঁদিকে 6 নম্বর আসনে বসে আছে দিনহাটার এমএলএ, যিনি দলত্যাগ করে তৃণমূলের নেতা হয়েছেন, তৃণমূলের বিধায়ক হয়েছেন। পাপ কাউকে ছাড়বে না, অন্যায় আজকে না হোক কালকে প্রকাশিত হবেই। দলের মধ্যে ঝগড়া হচ্ছে বলে শুভেন্দু সব কথাগুলো প্রকাশ্য বলছেন, তার উত্তর দিচ্ছেন কে? ভাইপো। ডায়মন্ডাবাদ থেকে ভাইপো উত্তর দিলেন, আমি তোলাবাজ, আমি তোলাবাজ তো তারা যারা নারদা কেলেঙ্কারিতে তোয়ালেতে মুড়ে টাকা নিয়েছে, ঘুষের টাকা, তারা তোলাবাজ। খেয়াল নেই ভাইপোর যে তোলাবাজ বলে যাকে কথা বলছেন তোয়ালেতে মুড়ে টাকা নিয়েছে, তাদের একজনের নাম যদি শোভন চ্যাটার্জি হয়, তো আরেকজনের নাম ববি হাকিম, ফিরাদ হাকিম। বলতে গিয়ে দুজনকেই বলে ফেললেন। তাল কাকুরের জ্ঞান তখন গন্ডগোল হয়ে যায়। সত্য প্রকাশিত হচ্ছে, তর্ক বেঁধেছে বলে। এবার দিদিমণি দেখছেন এরা সবাই ভাইপো আর পিসি, ভাইপো আর আরেক ভাইপো, দুজনে মিলে যদি লড়ালড়ি করে, তাহলে আমি যাই কোথায়? এবার পিসি একটা মোয়া ফাটিয়ে দিলেন, কি 10 বছর ধরে করে কমে খেয়ে এখন দলবদল। মাননীয়া, আমরা এই কথাটাই বলছিলাম যে করে খাওয়া পার্টিটার নাম তৃণমূল কংগ্রেস, আমরা বললে অপরাধ, আর আজকে আপনাকেই টাকার জন্য স্বীকার করতে হচ্ছে। এই হাল বাংলার এই সর্বনাশী জায়গাতে নিয়ে এসেছেন কেন? কার লাভ হচ্ছে? এই সবগুলো মানুষ বুঝতে পারছেন, এবং তৃণমূল থেকে যখন রিজেক্টেড হচ্ছেন, তিনি হয়ে যাচ্ছেন বিজেপি। তৃণমূল কংগ্রেসের 2 নম্বর যদি মুকুল রায় হয়, তিনি বিজেপি। তৃণমূল কংগ্রেসের পুলিশের মধ্যে 2 নম্বর, তার যদি নাম হয় ভারতী ঘোষ, যিনি মুখ্যমন্ত্রীকে মা বলে ডেকেছিলেন, তিনি কিন্তু এখন বিজেপি। তৃণমূলের ছাত্রদের মধ্যে যিনি একেবারে মুখ্যমন্ত্রী পরে 2য় অবস্থান, যার সম্পর্কে অভিযোগ করা হতো যে কলেজে ভর্তি হতে গেলে টাকা দিতে হয় তার মারফত, অথবা টাকার ভাগ যায় তার কাছে, সেই শঙ্কুদেব এখন বিজেপির 2 নম্বর। গোটা ব্যারাকপুরে হিংসার রাজত্ব,
তার যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে একজন অর্জুন সিং যখন তৃণমূলে ছিলেন তখন তার কোনো দোষ ছিল না, এখন তিনি বিজেপিতে এসেছেন, অতএব এখন তার দোষ হয়ে গেল। ছিলেন তৃণমূল, হয়ে গেছেন বিজেপি। কি রাজনীতি হচ্ছে সব? রাজনীতি মানে নীতির শ্রেষ্ঠতা নিয়ে রাজ্য পরিচালনা, রাজ পরিচালনা। রাজনীতি মানে একে ওকে এদিক ওদিক করে দিয়ে ম্যানেজ করে চলে যাওয়াটা নয়, ম্যানিপুলেশন নয়। বুঝতে পারছেন সবাই? যত তৃণমূল নিজে ভাঙছে তত তার সুযোগ নিচ্ছে বিজেপি। ভাবখানা এরকম যে তৃণমূল না থাকলে বিজেপি আমরা আছি। আরে বাবা রে বাবা, মুখগুলো তো এক, ফুল বদলিয়ে লাভ কি? ছিল তো দো ফুল এক মালি, তারপর হয়ে গেল এক ফুল দো মালি। তৃণমূল আর বিজেপি দুটো ফুল একজন মালি, নাকি একটাই ফুল দুজন মালি? একজন সকালের তত্ত্বাবধায়ক তৃণমূল, তো আরেকজন বিকেলের তত্ত্বাবধায়ক বিজেপি। একটাই ফুল, তাই নিয়ে টানাটানি। মানুষের না বোঝার কি আছে? বিকল্প চাই। এই তৃণমূল টিকতে পারে না। আর এই তৃণমূলের প্রাক্তনীদের নিয়ে তৈরি হওয়া বিজেপি, তার সম্পর্কে যদি আমরা সাবধান না হই বিপদে পড়তে হবে আমাদের। ইতিউতি মানুষ মাঝে মধ্যে বলছেন, বাঁ দিক দেখছেন, ডান দিক দেখছেন, যখন দেখছেন কেউ নেই তখন ফুসফুস করে বলছেন এর চাইতে আগের আমল অনেক ভালো ছিল। ঠিক, যদি আমাদের কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, আমরা 1 বার না 5 বার, 10 বার, 20 বার ইন্ট্রোস্পেকশন আমরা নিজেরা নিজেদের মধ্যে পর্যালোচনা করি। কোন রাজনৈতিক দল আছে? আমরা নিজেরা নিজেদের মধ্যে পর্যালোচনা করি, ত্রুটি সংশোধনের বন্দোবস্ত করি। না এটা ঠিক না, এটা ঠিক, এটা ভুল, ওটা করা যাবে না। 5 বার, 7 বার, 10 বার আমরা তা করতে পারি, করার মতো হিম্মত আমাদের আছে। উদাহরণের পর উদাহরণ দেওয়া যায়। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে ক্রমশ কলুষতা, অগণতন্ত্র, স্বৈরাচারী মনোভাব, সাম্প্রদায়িকতার প্রশ্রয়, দুর্নীতি, নীতিহীনতা যেভাবে বাড়ছে গত 8-10 বছরে, এ আমাদের পশ্চিমবাংলায় কখনো কিন্তু মানুষ দেখেননি। তৃণমূলকে আপনার পছন্দ না? বিজেপিকে আপনার পছন্দ না? তৃণমূল মূল। একই নীতি, একই মুখ, একই স্লোগান, একই ভাবভঙ্গি, একই ভাষা, ফারাক কি? বিকল্প বামপন্থা, বিকল্প মানুষের লড়াই, বিকল্প মানুষের ভরসা, বিকল্প মানুষের পাশে থাকা। ভেবে দেখবেন। আমি কথা না বাড়িয়ে যে কথাটা বলবো, গোটা পশ্চিমবাংলার আবহাওয়া মানুষ বুঝতে পারছেন। যারা মনে করছিলেন তৃণমূল এছাড়া কোনো বিকল্প নেই, তারা বুঝতে পারছেন তৃণমূলকে দিয়ে চলবে না। কেউ কেউ কানের কাছে গিয়ে বলছেন অতএব চলো বিজেপি। বহু মানুষ বুঝতে পারছেন পশ্চিমবাংলায় তৃণমূল যা, ত্রিপুরার বিজেপি তাই। লাভ কি? মানুষের কাছে আমাদের যেতে হবে, মানুষের ভরসাই আমাদের অর্জন করতে হবে, মানুষের কথাই আমাদের শুনতে হবে, মানুষের কথাই আমাদের মানুষের কাছে ফেরাতে হবে। আমরা সব বুঝে গেছি, মানুষকে বলছি তা না। মানুষের বোঝাপড়া, তার থেকে আমাদের করণীয় আমাদের নির্দিষ্ট করা, সেই মনোভাবেই আমরা চলছি। আমি কথা না বাড়িয়ে শুধু বলবো, অপেক্ষায় থাকুন। আমরা কথা দেবো একটাই, কে খারাপ মানুষ জানেন। ওর কম্পিটিশনটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্য, ভরসাযোগ্য মনোভাব নিয়ে চলার কোনো বিকল্প নেই। সেই পথেই আমরা চলি, আমরা চলতে চাই। গোটা আমফানের পিরিয়ডে মানুষ দেখেছেন শাসক দলের নেতারা ত্রাণের টাকা লুট করে পকেটে ভরেছে, আর আমফান ত্রাণের সময়তেই মানুষ দেখেছেন বামপন্থী কর্মীরা পকেটের পয়সা জোগাড় করে মানুষের পাশে ত্রাণ নিয়ে ভরসা হয়ে দাঁড়িয়েছেন। বিকল্প অন্য কেউ হতে পারে না। 2021 নববর্ষের শুরু, আমাদের ইংরেজি নববর্ষের শপথ একটাই, 2021-এ ফিরে এসে 2021-এ ফিরে এসে যে আমাদের পুরনো পশ্চিমবাংলা, যে আমাদের সংস্কৃতি, যে আমাদের ঐতিহ্য, যে আমাদের কৃষক শ্রমিকের প্রতি দায়বদ্ধতা,
সেই মনোভাব নিয়েই আমাদের আবার ফিরতে হবে, দায়িত্ব পালন করতে হবে। 2021 ফিরে এসে 3 মাস সময়ের মধ্যে মিথ্যা মামলায় জেরবার করা হয়েছে অসংখ্য মানুষকে। ফিরে এসে 3 মাসের মধ্যে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার দায়িত্ব আমাদের পালন করতে হবে, কোনো সন্দেহ ব্যাপারে নেই। ফিরে এসে 2021 গ্রামে গ্রামে ভোট বাতিল করে দিয়ে, মানুষের অধিকার কেড়ে নিয়ে, খারিজ করে দিয়ে দখলদারির যে পঞ্চায়েত চালু করা হয়েছে, দখল মুক্ত করে আরেকবার মানুষের কাছে ফিরে গিয়ে মানুষের নিজের পঞ্চায়েত গড়ে তোলার বন্দোবস্ত আমাদেরই করতে হবে, অন্য কেউ সে কাজ করতে পারবে না। এ কথা আমাদের মানুষকে দিতে হবে। 2021 ফিরে এসে প্রতি বছর টেটের পরীক্ষা এবং নিয়োগ, প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবং নিয়োগ, প্রতি বছর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এবং নিয়োগ যথাযথভাবেই আমাদের পালন করতে হবে। আমাদের নিশ্চয়তা দিতে হবে 1 বছর সময়ের মধ্যে 5.5 লক্ষ সরকারি শূন্য পদ, সেই শূন্য পদ পূরণ এবং শূন্য পদে নিয়োগের দায়িত্ব ফিরে এসে 21 সালে বামপন্থীরা পালন করবে। বর্ষের শুরুতে আপনাদের সবার কাছে সেই মনোভাব ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার।